দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা রাজপথ দখল করেছে, সার্জিস হাসনাতদের গরুর মতো পিটাচ্ছে রাজপথে। হঠাৎ এনসিপির কার্যক্রম নিয়ে নানান জল্পনা কল্পনা, সন্দেহ সংশয়। এদিকে আজ রাজপথে ভয়াবহ অবস্থা করে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী। এনসিপি নেতাদের উপর সরাসরি ঝাঁপিয়ে পড়ে জামাত কর্মীদের কাঁপুনি শুরু হয়। অন্যদিকে বিএনপিও ক্ষমতা ছাড়ার পরিকল্পনা করছে। আওয়ামী লীগের মাঝারি পর্যায়ের অনেক নেতা এবং শীর্ষ পর্যায়ের অনেক নেতা বিদেশে বসে বসে বাংলাদেশে থাকা নেতা কর্মীদের নেতৃত্ব দিচ্ছে। এভাবে সংগঠিত করে আওয়ামী লীগকে রাজপথে নামানো সম্ভব না। আর যদি রাজপথে নামেও অনেক শক্তিশালী ভাবে রাজপথে অবস্থান করতে পারবে না, এবং বিএনপি খুব সহজেই এই দুর্বল সংগঠিত আওয়ামী লীগকে ঠেকিয়ে ফেলতে পারবে। আওয়ামী লীগ এমন ভাবে সংগঠিত হয়ে রাজপথে নামতে হবে এবং শীর্ষ পর্যায়ে বলেন এবং মাঝারি পর্যায়ের অনেক নেতা দেশে এসে নেতৃত্ব দিতে হবে। সম্প্রতি শুনতে পাচ্ছি আগামীতে যখনই সংসদ অধিবেশন শুরু হবে সেই অধিবেশনে নাকি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং আগামী আগস্ট মাসে নাকি কিছু একটা হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এই কথা একদম বিশ্বাস করি না। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপির বিশ্বাস করাটাই হবে মারাত্মক ভুল। উনি যেই আলটিমেটাম দিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী করে নাকি ফেরাবে, আওয়ামী লীগ নিয়ে একের পর এক বার্তা আসলে উঠে আসছে। আকার ইঙ্গিত কি তাহলে সেদিকেই দেয়? হ্যাঁ, একের পর এক বার্তা আসছে আওয়ামী লীগ ফেরার। আজকে তারা এক হয়ে রাজপথে নামে। এনসিপি, বিএনপি, জামাত প্রত্যেকটা নেতা কর্মীর খারাপ অবস্থা করে। আওয়ামী লীগ কর্মীরা রীতিমতো ধ্বংসলীলা করছে সারা দেশে, এবং শেখ হাসিনা তার দেশে আসার রাস্তাও পরিষ্কার হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন গত 2 বছর যাবৎ আওয়ামী লীগ কর্মীরা গোপনে পরিকল্পনা করে আসছিল কখন তারা বাংলাদেশে আন্দোলন করবে এবং আক্রমণ করবে। এখন তারা সেই সুযোগটাকে কাজে লাগায় এবং দেশের নতুন ঘটনা ঘটায়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সার্জিস হাসনাত সহ বিএনপি, জামাতের নেতাকর্মীদের অবস্থা, এবং এই নিয়ে তারেক রহমান কি সিদ্ধান্ত নেন সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। উনি যেই আলটিমেটাম দিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী করে নাকি ফেরাবে, এদিকে আপনারা মোদির কথাও শুনলেন। তবে কথা হচ্ছে আসলে কি এগুলা ঘটবে? এগুলা কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এগুলা শোনা যাচ্ছে ভাই। ব্যারিস্টার রুমিন ফারহানা থেকে শুরু করে ইতিমধ্যেই আপনার সংসদে যেভাবে আওয়ামী লীগ নিয়ে একের পর এক বার্তা আসলে উঠে আসছে, আকার ইঙ্গিত কি তাহলে সেদিকেই দেয়? কোন গোপন চুক্তি হয়েছে কিনা বিএনপির সাথে? দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, বিশাল বিশাল বড় সুসংবাদ হচ্ছে আওয়ামী লীগের জন্য। দেখুন, শেখ হাসিনাকে বর্ডার দিয়ে নয়, প্লেন দিয়ে বাংলাদেশে পাঠাবে। যদি প্রয়োজন হয় বর্ডার দিয়েই তিনি আসবে, ফুলের মালা গলায় দিয়ে। এই বার্তা পর্যন্ত দিচ্ছে, আলটিমেটাম দিচ্ছে। শেখ হাসিনা অতি দ্রুত উনি নিজের দেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরবে। তাহলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? দর্শক বন্ধুরা, আওয়ামী লীগ কি অরিজিনালি বাংলাদেশে ফিরতে পারবে? ধরুন কোনোভাবে আপনার ভারতের ত্রিপুরার বর্ডার ওরফে কুমিল্লার সাথে যে বর্ডারটি, সেই বর্ডার দিয়ে কোনোভাবে শেখ হাসিনা ঢুকে গেল, ধরেন ঢুকে গেল, তাহলে কি হবে? গোলাম মাওলানা রনি একটা কথা বলেছিল যে বাংলাদেশে সেদিন ভূমিকম্প হবে। জামাত, বিএনপি তারা ভাববে যে কোথায় যাব, হায় হায় এখন কি হবে, কি থেকে কি হয়ে গেল। তাহলে কি সেগুলাই ঘটবে? এক্স্যাক্টলি সেটাই ঘটবে যদি শেখ হাসিনা ভারত দিয়ে মানে বর্ডার দিয়ে সেভাবে চলে আসে। দর্শক বন্ধুরা, আর কিছু বলছি না, তবে এটা কিন্তু হালকা ভাবে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের কর্মীরা যেভাবে প্রস্তুতি নিচ্ছে, চারটেখানি কথা না, যে কোনো সময় শেখ হাসিনার আগমন বাংলাদেশে ঘটতে পারে। তবে জামাত শিবিরদের কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা দেখলে কলিজার ভিতরে, যদি আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপি ঠেকাতেই না পারে, তাহলে আওয়ামী লীগ রাজপথে এখনো নামছে না কেন সংগঠিত হয়ে? আপনি এই বিষয় নিয়ে একটি আলোচনা করে আমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করে দেন। আজকে এই বিষয়টা নিয়েই একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, আওয়ামী লীগ এখন সংগঠিত ভালোভাবে হতে পারছে না, এবং আওয়ামী লীগের মাঝারি পর্যায়ের অনেক নেতা এবং শীর্ষ পর্যায়ের অনেক নেতা বিদেশে বসে বসে
বাংলাদেশে থাকা নেতাকর্মীদের নেতৃত্ব দিচ্ছে। এভাবে সংগঠিত করে আওয়ামী লীগকে রাজপথে নামানো সম্ভব না। আর যদি রাজপথে নামেও অনেক শক্তিশালী ভাবে রাজপথে অবস্থান করতে পারবে না, এবং বিএনপি খুব সহজেই এই দুর্বল সংগঠিত আওয়ামী লীগকে ঠেকিয়ে ফেলতে পারবে। আওয়ামী লীগ এমন ভাবে সংগঠিত হয়ে রাজপথে নামতে হবে, এবং শীর্ষ পর্যায়ে বলেন এবং মাঝারি পর্যায়ের অনেক নেতা দেশে এসে নেতৃত্ব দিতে হবে। আর সেই নেতৃত্বে আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তি প্রদর্শন করতে পারবে। আর সেই আওয়ামী লীগকে বিএনপি কোনোভাবে ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা সেই সকল বিষয়ে আপনাদেরকে বোঝানোর সবসময় চেষ্টা করি। আপনি যারা আমাকে সবসময় প্রশ্নগুলো করেন, তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, আপনারা নিজের বিবেক দিয়ে একটা জিনিস চিন্তা করুন। বাংলাদেশে আওয়ামী লীগ এত কোণঠাসা থাকার পরেও, কোন শীর্ষ পর্যায়ের মাঝারি পর্যায়ের নেতা বাংলাদেশে থেকে নেতৃত্ব না দেওয়ার পরেও, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা নিজেদের উদ্যোগে সারা বাংলাদেশে কি পরিমাণ চটিকা মিছিল, বিক্ষোভ মিছিল করেই যাচ্ছে লাগাতার। তারপরেও বিএনপি সরকার নাজেহাল হয়ে যাচ্ছে, ঠেকাতে মরিয়া হয়ে পড়েছে। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদেরকে নিরীহ যারা, তাদেরকে গণহারে গ্রেপ্তার করছে, দমন নিপীড়ন চালাচ্ছে, অনেককে মব করে গ্রেপ্তার করিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় বিএনপি সরকারের এত ভয়, তবুও বিএনপি সরকার কোনোভাবে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঠেকিয়ে রাখতে পারছে না। সেটা যদি আওয়ামী লীগের কোন শীর্ষ পর্যায়ের নেতা বা মাঝারি পর্যায়ের নেতাদের নেতৃত্ব হয় কোন বড় একটি বিক্ষোভ সমাবেশ, তাহলে সে আওয়ামী লীগকে এই বিএনপি কি ঠেকিয়ে রাখতে পারবে? এভাবে করে যদি সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ একত্রিতভাবে একই দিনে বিক্ষোভ সমাবেশ করে, কয় জায়গায় এই বাংলাদেশ আওয়ামী লীগকে রুখে দিতে পারবে বিএনপি সরকার? এই বিএনপি সরকার এমনিতে সাংগঠনিক ভাবে অনেক দুর্বল। কেন দুর্বল? কারণ বিএনপি 20 বছর ক্ষমতায় ছিল না। 20 বছর ক্ষমতায় না থাকার ফলে বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে গিয়েছে। এখন জামাতের সাথে ফাইট করতে বিএনপির খবর হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ জাস্ট সংগঠিত হয়ে সঠিক নেতৃত্ব দিয়ে রাজপথে নামতে পারলে বিএনপি কুপকাত হয়ে যাবে। বিএনপির সাথে যদি জামাত, এনসিপি সকলে একত্রিত হয়েও যায়, তবুও এই বাংলাদেশ আওয়ামী লীগকে তখন ঠেকাতে পারবে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ দূরদর্শিতার পরিচয় দিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ আরো কিছু সময় অপেক্ষা করতে চাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের নার বোঝার চেষ্টা করছে। জনগণকে এখনো এই বিএনপি সরকারের উপর অতিষ্ঠ হয়েছে কিনা, জনগণ কিভাবে বিএনপি সরকারকে নিচ্ছে, এই সকল বিষয় এখনো অবজার্ভ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ চাচ্ছে আরো 6টা মাস, একটা বছর যাক, জনগণ যখন এই বিএনপি সরকারের উপর অতিষ্ঠ হয়ে যাবে এবং জনরোষ তৈরি হবে, তখনই আমরা রাজপথে নামবা। তখন রাজপথে নামলে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে জনগণও একত্রিত হয়ে এই বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবে। তখনই একটা বিস্ফোরিত আকার ধারণ করবে বাংলাদেশের সেই আন্দোলনটি। এটার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বসে আছে। আর তখনই দেখবেন এই বিস্ফোরণের ফলে এই বিএনপি সরকার অটোমেটিক্যালি পড়ে যাবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলো দাবি আছে চাপে পড়ে মানতেও বাধ্য হবে। দাবিও মানবে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরেও আসবে, শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসবে। কিন্তু এই সকল রাজাকারের নাতিপুতিরা বাংলাদেশে থাকতে পারবে না। আর বাংলাদেশ থেকে পালানোরও তাদের পথ বন্ধ, কারণ ভারত তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। তারা পাকিস্তানও পালানো সম্ভব না। তাদের পথ একটাই খোলা, মায়ানমার না হলে বঙ্গোপসাগর। কথা বুঝতে পেরেছেন? আগামীতে এই পরিণতি হতে যাচ্ছে। সো যারা প্রশ্ন করেন তারা অনেক কিছু না বুঝে প্রশ্ন করেন। তারা মনে করেন বাংলাদেশের মধ্যে এত আওয়ামী লীগের নেতা কর্মী, তারা একত্রিত হয়ে কথোপকথন করে সকলে একসাথে রাজপথে নেমে সরকার পতন করে দিলে তো হয়। বিএনপি তো এই রাজনৈতিক দল, এত বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে ঠিকিয়ে রাখতে পারবে না। ব্যাপারটা তো এত সোজা না। কথা বুঝেন নাই? বিএনপিও তো অনেক বড় রাজনৈতিক দল ছিল, বিএনপির সাথে জামাতও ছিল এবং অ্যান্টি আওয়ামী লীগের সকল রাজনৈতিক দল একত্রিত ছিল। তবুও 16 বছরে একটি গণ আন্দোলন তৈরি করতে পেরেছে বিএনপি আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য। চাইলে পারতো না? বিএনপির কি জনসমর্থন কম, জামাতের কি লোকবল কম? কিন্তু পেরেছে? পারেনি। কারণ সরকারে থাকলে সরকারের প্রশাসন থাকে, ডিজিএফআই থাকে, এনএসআই থাকে, এবং সরকারি যত কাঠামো আছে সকল কিছু সরকারের হাতে থাকে। খুব ইজিলি সংগঠিত হয়ে রাজপথে নেমে গণ আন্দোলন তৈরি করা এত সোজা না। আর জনগণ যদি পক্ষে এসে না দাঁড়ায়, জনগণ যদি ভয় পায়, তখন তো আরো মুশকিল। সো আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। আর সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ একটু ধৈর্য ধরছে, জনগণের অবস্থান এবং জনগণের নার বোঝার চেষ্টা করছে। জনগণ যখন একেবারে সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে যাবে, তখনই দেখবেন মাঝারি পর্যায়ের অনেক নেতা, শীর্ষ পর্যায়ের অনেক নেতা দেশে এসে নেতৃত্ব দিয়ে আন্দোলন চাঙ্গা করে জনগণকে সাথে নিয়ে বিএনপি সরকারকে ফেলে দিয়েছে। হঠাৎ এনসিপির কার্যক্রম নিয়ে নানান জল্পনা কল্পনা, সন্দেহ, সংশয়। এনসিপির গতি প্রকৃতির প্রতি জামাত ইসলামী সজাগ দৃষ্টি রাখছে এবং সতর্ক। বিশেষ করে জামাতপন্থী অ্যাক্টিভিস্টরা এনসিপিকে কোনো একটা বিষয়ে সমর্থন দিতে, এনসিপিকে গ্লোরিফাই করতে, তাদের প্রচার করতে কয়েকবার ভাবছে। মোটামুটি একটু কঠোর অবস্থানে আছে, কারণ এনসিপির গতি প্রকৃতি কার্যক্রম সন্দেহ সংশয়ের জন্ম দিয়েছে। দর্শক, একটা সময় ছিল এই যে এনসিপি আজকে যাদেরকে দেখেন, এদেরকে হিট করেছে জামাতের লোকজন। এনসিপির 6 জন এমপি কারা বানিয়েছে? এই 6 জন এমপি এটা জামাত বানিয়েছে। 99% অবদান জামাতের। নইলে তারা একজন এমপি তো দূরের কথা, ব্যক্তিগত যোগ্যতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারতো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, স্থানীয় সরকার নির্বাচন আসছে, করুক। জামাত কোথাও জামাতের সাথে যদি জোট না হয়,
মেয়র তো দূরের কথা, চেয়ারম্যান তো দূরের কথা, তার একটা সিটি কর্পোরেশনের কাউন্সিলর হয়ে দেখাক, একজন কাউন্সিলর হয়ে দেখাক, আমি চ্যালেঞ্জ দিলাম, পারবে না। তো জামাতের দুধ খাওয়া ছাড়া এনসিপি কিছুই পারবে না, করা সম্ভব নয়। তো জামাতের দুধ খেয়ে তারা জামাতের চাইতে বড় বিরোধী দল সাজতে চায়, জামাতকে সারপাস করে অলরেডি ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে, যে জামাতের হাত ধরে অনেক দূরে এসে জামাতকে ল্যাং মারবো, এই স্বপ্ন দেখে। এটা বেয়াদবি। জামাত এর জন্য সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখছে। বিনা প্রশ্নে জামাত এনসিপি কে গ্লোরিফাই করতো, স্পেস দিত, যে না ওরাই তো, হ্যাঁ ঠিক আছে, এনসিপির ছেলেরাই তো জুলাই নেতৃত্ব দান করে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা বিষয় দেখেন, এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, এই তারুণ্য ভিত্তিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের অতীতেও কিন্তু বেশ কয়েকটা গণঅভ্যুত্থান হয়েছে। আপনি যদি 69 গণঅভ্যুত্থানের দিকে তাকান, 69 গণঅভ্যুত্থান কিন্তু হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে, এবং 69 গণঅভ্যুত্থান থেকে অনেক বড় বড় ছাত্র নেতা তৈরি হয়েছে, গণঅভ্যুত্থানের প্রোডাক্ট, এবং তারা কেউ কেউ এখনো জীবিত আছেন, এবং তারা সবাই বাংলাদেশের রাজনীতির লেজেন্ড হয়েছেন, কিংবদন্তি হয়েছেন, ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছেন। 69 গণঅভ্যুত্থান অনেক আগের বিষয়। আমি 90 গণঅভ্যুত্থানের কথা বলি। 90 গণঅভ্যুত্থানও কিন্তু বেসিক্যালি ছাত্র জনতা ভিত্তিক ছিল, যদিও 24 গণঅভ্যুত্থান 69 এবং 90 চেয়ে অনেক বড় কিছু। কিন্তু তারপর আমি নেতাদের কথা বলছি, 69 গণঅভ্যুত্থান থেকেও কিন্তু অনেক ছাত্র নেতা বের হয়েছে। এই যে নাসিরউদ্দিন পিন্টু ছিল, আমানুল্লাহ আমান, আরো অনেকে বের হয়েছে, বিশেষ করে তারা সবাই বিএনপি করেছে। তো 69 গণঅভ্যুত্থান এবং 90 গণঅভ্যুত্থান থেকে যে ছাত্র নেতৃত্ব বের হয়েছে, তারা জাতীয় রাজনীতিতে এসেছে, তাদের বিরুদ্ধে কিন্তু ওইভাবে ভয়াবহ কোনো দুর্নীতির অভিযোগ নেই, এবং দুর্নীতির অভিযোগ আসলেও সেটা অনেক পরে। কিন্তু দেখেন, আমাদের 24 গণঅভ্যুত্থান বা বিপ্লব অবশ্যই 69 এবং 90 চেয়ে অনেক বড়, তুলনাযোগ্য নয়। এই অসম্ভবকে সম্ভব যে সব ছাত্র নেতারা করেছেন, তরুণ নেতারা, অলরেডি তাদের বিরুদ্ধে দুর্নীতির ভয়াবহ অভিযোগ উঠে গিয়েছে। যেমন আসিফ মাহমুদ সহ আরো অনেকে, আসিফ মাহমুদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ। এতে তারা কতদূর যেতে পারবেন এটা সন্দেহ থেকেই যায়, কারণ তারা নিজেদেরকে বিতর্ক মুক্ত রাখতে পারে না। কিন্তু গণঅভ্যুত্থানের প্রোডাক্ট, 24 গণঅভ্যুত্থান বা বিপ্লবের প্রোডাক্ট সাদিক ক্যান, দেখেন একটা সিঙ্গেল ব্ল্যাক স্পট পরে নাই তার গায়ে। কিভাবে তিনি আছেন এবং যাচ্ছেন, অসাধারণ। এবং গোয়েন্দা সংস্থা যদি বানাতে পারে, তাহলে নাহিদ ইসলামকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী বানাবে, এ ধরনের প্ল্যান আছে। আর যদি গোয়েন্দা সংস্থার মেকানিজম ফেল করে, যদি জনগণের ভোট বা রাজনৈতিক সততা, দক্ষতা এগুলো দেখে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে সাদিক ক্যান ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা। ধরুন দুই বন্ধু একটা চুক্তি করলো, চুক্তিতে লেখা আছে তোমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করা যাবে না, আর আমার জন্য আমি দেখব কি করা যায়। এই চুক্তি কি সত্যিই বন্ধুত্বের, নাকি এটা একটা দখলদারির দলিল, যেটাকে শুধু ভদ্রতার মোড়কে মুড়িয়ে পড়িয়ে দেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সই করা পারস্পরিক বাণিজ্য চুক্তি ART পড়লে ঠিক এটাই মনে হবে। 32 পাতার এই দলিলে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে কিছু করতে বলা হয়েছে 131 বার, যুক্তরাষ্ট্রকে মাত্র 6 বার। আর যে সরকার এই দলিলে সই করেছে, তারা করেছে জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে। প্রথমেই একটু ব্যাকরণ পড়ে নেই চলেন। ইংরেজিতে শ্যাল মানে বাধ্যতামূলক, উইল মানে ইচ্ছাধীন। এই চুক্তির 32 পাতায় শ্যাল এসেছে মোট 179 বার, উইল এসেছে মাত্র 3 বার। এর মধ্যে বাংলাদেশ শ্যাল লেখা আছে 131 বার, ইউএস শ্যাল মাত্র 6 বার। এই একটা সংখ্যাই বলে দেয় পারস্পরিক নামের এই চুক্তি আসলে কতটা একতরফা। তাহলে বাংলাদেশকে কি কি করতে হবে? তালিকাটা দীর্ঘ, অস্বস্তিকর রকম দীর্ঘ। শুল্ক থেকে শুরু করুন। মার্কিন পণ্যের উপর নির্ধারিত হারে শুল্ক বসাতে হবে, কোটা দেওয়া যাবে না, আমদানি লাইসেন্স চাওয়া যাবে না, মার্কিন পণ্য আমেরিকান বা আন্তর্জাতিক মান মানলে বাংলাদেশ আর নতুন কোনো পরীক্ষা চাইতে পারবে না। 2030 সালের মধ্যে সীমান্তে পণ্য ছাড়ের পুরো প্রক্রিয়া ডিজিটাল করতে হবে। কৃষিতে যান, FDA অনুমোদিত মার্কিন ওষুধ ও চিকিৎসা যন্ত্র ঢুকলে বাংলাদেশ আলাদা পরীক্ষা চাইতে পারবে না। মার্কিন গাড়ি ও যন্ত্রাংশের ক্ষেত্রে বাড়তি অনুমোদন লাগবে না। GMO বা জৈব প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে চুক্তি কার্যকর হওয়ার 24 মাসের মধ্যে নীতি করতে হবে, যাতে মার্কিন পণ্য নতুন পরীক্ষা ছাড়াই ঢুকতে পারে। বার্ড ফ্লু ধরা পড়লে পুরো অঙ্গরাজ্য থেকে পোলট্রি বন্ধ করা যাবে না, শুধু আক্রান্ত এলাকার 10 কিলোমিটারের মধ্য থেকে নিষেধাজ্ঞা সীমিত রাখতে হবে। ভাবুন একটু, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তার সিদ্ধান্ত এখন থেকে নেবে মার্কিন কৃষি বিভাগ। মেধাসত্ত্ব, সেবা ও ডিজিটাল খাতে যা করতে হবে সেটা আরও ভারী।
5 বছরের মধ্যে WIPO কপিরাইট ট্রিটি, পেটেন্ট কোঅপারেশন ট্রিটি, UPOV কনভেনশন সহ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।